গত ৯ বছর থেকে অসমের সরকারি ও প্রাদেশিক বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমছে। অন্যদিকে একই সময়ে বেসরকারি বিদ্যালয়গুলিতে ভর্তি বেড়েছে প্রায় ৯.৫ লক্ষ। চলতি বাজেট অধিবেশনে অসম বিধানসভায় এই তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। রাইজোর দলের বিধায়ক অখিল গগৈয়ের এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী জানান, 2016-17 থেকে 2025-26 শিক্ষাবর্ষের মধ্যে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সরকারি ও প্রাদেশিক বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা কমেছে 7,35,446। অন্যদিকে একই সময়ে বেসরকারি বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে 9,40,566, যা রাজ্যে বেসরকারি শিক্ষার প্রতি অভিভাবকদের বাড়তি ঝুঁকের ইঙ্গিত দিচ্ছে। শিক্ষামন্ত্রী আরও জানান, গত 9 বছরে অসমে সরকারি বিদ্যালয়ের সংখ্যা 8,591টি কমেছে। শিক্ষক সংখ্যার ক্ষেত্রেও বড় পরিবর্তন কথা তুলে ধরেন তিনি বলেন, সরকারি বিদ্যালয়গুলিতে 15,326 জন শিক্ষক কমেছেন, আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে 51,214 জন নতুন শিক্ষক যোগ দিয়েছেন। এবার অনলাইন প্ল্যাটফর্মে ওষুধ বিক্রি এবং পাইকারি ওষুধ ব্যবসায় অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংঘলের সভাপতিত্বে হওয়া এক পর্যালোচনা বৈঠকে ওষুধ বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং আইনি বিধি কঠোরভাবে কার্যকর করার উপর জোর দেওয়া হয়েছে। বৈঠকে রাজ্যে অনলাইন মাধ্যমে ওষুধ বিক্রি করা সংস্থাগুলি আইন ও লাইসেন্সের শর্ত মেনে ব্যবসা পরিচালনা করছে কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট প্রস্তুতের পাশাপাশি নিয়ম লঙ্ঘনকারী অথবা অনুমতি ছাড়া পরিচালিত প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। এছাড়া পাইকারি ওষুধ বিক্রির লাইসেন্স ব্যবহার করে খুচরো ব্যবসা চালানোর অভিযোগগুলির তদন্ত করতে ড্রাগ কন্ট্রোল বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। গত 1 বছরের ক্রয় বিক্রয়ের নথি জেলাভিত্তিতে যাচাই করা হবে। তদন্তে অনিয়ম ধরা পড়লেই সংশ্লিষ্ট লাইসেন্সধারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন ব্যবসা না করা অথবা বিধি লঙ্ঘনের অভিযোগ থাকা পাইকারি লাইসেন্সগুলিও পুনর্বিবেচনা করা হবে। প্রয়োজনে সেই লাইসেন্স বাতিলও করা হতে পারে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে চলতে থাকা প্রতিবাদ ও বিক্ষোভের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অক্ষুণ্ণ বজায় রাখতে হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট বিএনএসের 163 ধারা জারি করেছে। এর অধীনে হাইলাকান্দি জেলায় জনসমাবেশ, মিছিল, পথ অবরোধ এবং অন্যান্য ধর্নার আয়োজন হতে পারে, যা জনশান্তি বিঘ্নিত করার পাশাপাশি যান চলাচল এবং জরুরি পরিষেবাগুলোতে বাধা সৃষ্টি করতে পারে এবং সরকারি বেসরকারি সম্পত্তির ক্ষতির ঝুঁকি বাড়াতে পারে, যা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জনসাধারণের সুরক্ষা এবং শান্তি বজায় রাখার উদ্দেশ্যে প্রশাসন উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া যে কোনো পাবলিক স্থানে 5 অথবা ততোধিক ব্যক্তির সমবেত হওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে। এছাড়া অফিসিয়াল অনুমতি ছাড়া মিছিল, বিক্ষোভ, ধর্না, পথ অবরোধ অথবা জনসভার আয়োজন করা অথবা তাতে অংশগ্রহণ করা সম্পূর্ণভাবে বন্ধ থাকছে। পাবলিক স্থানগুলোতে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, তলোয়ার, বল্লম, লাঠি, লোহার রড, ধারালো অস্ত্র অথবা অন্য যে কোনো সম্ভাব্য অস্ত্র বহন করা বন্ধ ঘোষণা করা হয়েছে। কেবল সরকারি দায়িত্ব পালনকারী অনুমোদিত কর্মীরাই এর আওতামুক্ত থাকবেন। উজান অসমে বাড়তে থাকা বন্যা পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে এবার কাছাড় জেলা প্রশাসন বাড়তি সতর্কতা অবলম্বন করেছে। বরাক নদী ও এর উপনদীগুলির জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জরুরি প্রস্তুতি শুরু করেছে কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ। সাধারণ মানুষের জন্য নিরবচ্ছিন্ন স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে শিলচরের ট্রাঙ্ক রোড অবস্থিত আরবান প্রাইমারি হেলথ সেন্টারে 24 ঘন্টার ফ্লাড কন্ট্রোল রুম চালু করা হয়েছে। কাছাড়ের যুগ্ম স্বাস্থ্য পরিষেবা বিভাগের যুগ্ম সঞ্চালকের নির্দেশে অবিলম্বে এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। পাশাপাশি বন্যাজনিত চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজনে দ্রুত যোগাযোগের জন্য 9394615401 নম্বরে একটি বিশেষ হেল্পলাইনও চালু করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সুনাই, বরখোলা, দিগরকাশীপুর, দোলাই, লক্ষ্মীপুর, উদারবন্দ এবং হরিনগরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের বহুমুখী স্বাস্থ্যকর্মীদের নিয়ে বিশেষ একটি দল গঠন করা হয়েছে। শিফট ভিত্তিক দায়িত্ব বণ্টনের মাধ্যমে দিনরাত নিয়ন্ত্রণ কক্ষ পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। সকাল, দুপুর এবং রাত 3টি পৃথক শিফটে কর্মীরা দায়িত্ব পালন করবেন, যাতে জরুরি ফোন কলের দ্রুত সাড়া দেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা যায়। জাতীয় নিরাপত্তা আইনের অধীনে দিল্লি পুলিশের প্রতিরোধমূলক আটকের ক্ষমতার মেয়াদ 18 অক্টোবর পর্যন্ত বাড়ালেন দিল্লির উপরাজ্যপাল। পরীক্ষা সংক্রান্ত কারচুপির অভিযোগে ককরোচ জনতা পার্টির আন্দোলন, সংসদ ভবন অভিযান এবং তাতে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্কের আবহে সামনে এসেছে এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি। দিল্লি সরকারের স্বরাষ্ট্র দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা আইনের 3 নম্বর ধারা 2 উপাধারার অধীনে দিল্লি পুলিশ কমিশনারকে এই আটকের ক্ষমতা প্রদান করা হয়েছে, যা 18 অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। এই আইনের অধীনে ভারতের প্রতিরক্ষার পরিপন্থী কাজ প্রতিরোধে কেন্দ্র এবং রাজ্য সরকার কোনো ব্যক্তিকে আটক করতে পারে। এই আইনে আটকের মেয়াদ 3 থেকে 12 মাস পর্যন্ত হতে পারে, তবে তা আগেও প্রত্যাহার করা সম্ভব। যেহেতু এটি প্রতিরোধমূলক আটক এবং কোনো গ্রেফতার নয়, তাই ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করার কোনো আইনি বাধ্যবাধকতা থাকে না। তবে দিল্লি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, এই আইনের অধীনে আটকের ক্ষমতা প্রতি 3 মাসে রুটিন মাফিক বাড়ানো হয়। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কোনো বিশেষ অনুরোধ করা হয়নি বলেও দাবি ওই আধিকারিকের।